এবারে জানাবো বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন তিনি। এদিকে নতুন মন্ত্রিসভা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার দুপুর থেকেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসতে শুরু করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রায় 1000 অতিথি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। বিকেল 3:20 দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠান স্থল বঙ্গভবনের দরবার হলে পৌঁছান। এরপর 3:35 উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয়। এরপর শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী ও গোপনীয়তা শপথ গ্রহণ করেন। তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে শপথ শেষে শপথপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা। পরে পরিবারের সদস্য ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর শপথ গ্রহণ করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। একে একে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমি শেখ হাসিনা সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি। প্রধানমন্ত্রীর শপথের পর আসে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ গ্রহণের সময়। আমি আইন অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নাম ঘোষণা করেন মন্ত্রীদের। জনাব আকম মোজাম্মেল হক, জনাব উবাইদুল কাদের। এরপর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সরকারের মন্ত্রীর পদের কর্তব্য। মন্ত্রীদের শপথ গ্রহণের পর নাম ঘোষণা করা হয় প্রতিমন্ত্রীদের। কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর উপমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। নবনিযুক্ত মাননীয় উপমন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবশেষে শপথ নেন তারা। যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রিসভা সদস্যরা। তরুণ ও নবীন সদস্যরা সরকারের নীতি ও আদর্শ মেনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকারও করেছেন। শপথ গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় ডিবিসি নিউজকে এমনটাই জানিয়েছেন তারা। আমি শেখ হাসিনা সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে চতুর্থ মেয়াদের আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় এবার ছিল চমকের পর চমক। প্রধানমন্ত্রী সহ 47 সদস্যের মন্ত্রিসভায় 27 জনই নতুন মুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথের পরে প্রথমে মন্ত্রীদের এবং পরে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথমবারের মতো মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন এমন আওয়ামী লীগ নেতারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তাদের দায়িত্বকে। যে কোনো সমস্যার সমাধান করব এবং দেশকে অগ্রগতি অর্থনৈতিক দিয়ে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে আমাদের বঙ্গবন্ধু স্বপ্ন, সেটা আমরা এগিয়ে নিয়ে যাব। ম্যানিফেস্টো আছে, সেটির বাস্তবায়ন যেহেতু সেটির জাতির এবং দেশের উন্নয়নের জন্য সেই ম্যানিফেস্টো, আমার মনে হয় সেই ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারলেই দেশ এগিয়ে যাবে। প্রাণপ্রিয় নেতা শেখ হাসিনা ওনার দিক নির্দেশনায়, ওনার পরামর্শ অনুযায়ী এই মন্ত্রণালয় আমরা পরিচালিত করব। আগেও মন্ত্রী ছিলেন, এবারও দায়িত্ব পেয়েছেন এমন কয়েকজন বললেন বৃহৎ প্রকল্পগুলোর কাজ সমাপ্ত করে দেশের উন্নয়নের গতিকে সচল রাখতে কাজ করবেন তারা। নির্বাচনী ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলো, এগুলো অক্ষরে অক্ষরে পালন করা, ইমপ্লিমেন্টেশন প্রসেসে যাওয়া, এটাই আমাদের চ্যালেঞ্জ। এই মন্ত্রণালয়টি আমার জন্য সহজ, চালাতে সহজ, কারণ এখানে অনেক ভেরিয়েবলস নেই, অনেক চ্যালেঞ্জেস নাই। আমরা যেভাবে অনেক চ্যালেঞ্জেস কথা বলেন, আমি ততটা সেভাবে দেখি না। সাংবাদিক বান্ধব, গণমাধ্যম বান্ধব যাতে নীতিমালাগুলো আমরা করতে পারি, সেজন্য সবার সাথে আলাপ আলোচনা করে আমরা কাজ করব। আমার পূর্বসূরি তিনি ভালো কাজ করেছিলেন। যে মন্ত্রিসভা আজকে শপথ নিয়েছে, তারা অতীতের কাজগুলির ধারাবাহিকতায় বাকি কাজগুলি করবে এবং সময় মতো করবে, দৃঢ়তার সাথে করবে। প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ারা বলছেন রাজনীতির মাঠের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা কাজ করবেন দেশ গঠনে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাজের পরিসর অনেক বড়,
সেক্ষেত্রে অনেক আইনগত বিষয় সম্পৃক্ত আছে। তাছাড়া একজন মানুষ হিসাবে আমি যে কোনো কিছুকে চ্যালেঞ্জ হিসাবে নিতে সক্ষম। এই মন্ত্রণালয় যাতে ভালোভাবে চলে এবং বাংলাদেশের কল্যাণে কাজ করা যায় সেদিকে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা নিয়ে আমরা কাজ করব। সকলে মিলে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নেবেন বলেই আশা করেন তারা। একঝাঁক নতুন মুখ নিয়ে যাত্রা শুরু করলো একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন আর বাংলাদেশকে উন্নত দেশের পথে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য বলে জানালেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, বঙ্গভবন, ঢাকা। শতভাগ রাজস্ব আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন নতুন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। শপথ নেওয়ার পর রাতে সচিবালয়ে নিজ দপ্তরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গত 10 বছরের 16টি দেশকে আমরা পিছিয়ে ফেলে আমরা এখন 42-এ ছিলাম, এখন 17টি দেশকে পিছিয়ে ফেলে আমরা এখন 41-এ আসছি। আত্মীয় স্বজন কাউকে চিনি না, আমরা কাউকে চেনার দরকার নেই। যারা ভালো ঋণ নিয়ে ঋণ শোধ করে সময় মতো ঋণ পায় তাদেরকে আমরা এনকারেজ করব। তাদের জন্য যদি প্রণোদনের ব্যবস্থা রাখি, যারা খারাপ তারাও এগিয়ে আসবে দিবার জন্য। আমি এইভাবে মনে করি যে প্রত্যেকটা জায়গায় আমাদের হাত দেওয়া উচিত। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বিশ্বের নারী সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে বেশি দিন রাষ্ট্র পরিচালনার মাইল ফলক স্পর্শ করলেন তিনি। পরপর 2 মেয়াদে দেশ পরিচালনায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করা ছাড়াও আর্থসামাজিক ক্ষেত্রে এনেছেন আমূল পরিবর্তন। ৭৫-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ পরিবারের সবাইকে হারিয়ে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকতে হয় 6 বছর। এরপর দেশে ফিরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসেন 1996 সালে। ১/১১-য় 1 বছর কারাবরণ শেষে 2008 থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে টানা 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। একাদশ সংসদ নির্বাচনে বিপুল বিজয় নিয়ে টানা তৃতীয়বার ও রাষ্ট্র পরিচালনায় চতুর্থবারের মতো দায়িত্ব নিলেন। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বে টানা 3বার রাষ্ট্র পরিচালনার রেকর্ড ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের। মেয়াদ শেষে শেখ হাসিনায় গড়বেন বিশ্বের সবচেয়ে বেশি সময় রাষ্ট্র পরিচালনার নতুন রেকর্ড। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। আর্থসামাজিক বেশিরভাগ সূচকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়াকে, নিম্ন আয়ের দেশগুলোকে ছাড়িয়েছে অনেক আগেই। মাথাপিছু আয় এখন ১,৭৫২ মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। রপ্তানি আয় বেড়ে হয়েছে ৪১.১ বিলিয়ন ডলার। বৈদেশিক বিনিয়োগ ৩০০ কোটি ডলার। রেমিটেন্স ১৪৯ কোটি ডলারে উন্নীত হয়েছে। দেশের ৯৫% মানুষ এখন বিদ্যুতের আওতায়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি দারিদ্র্যের হার হ্রাস হওয়া সহ আর্থসামাজিক সব সূচকেই প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সহ যোগাযোগ খাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। মন্ত্রিসভা থেকে সিনিয়র মন্ত্রীরা বাদ পড়েননি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে তাদের দায়িত্বের পরিবর্তন হয়েছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাদ পড়াটা আমি ঠিক ওইভাবে বলতে চাই না। আমার মনে হয় বিষয়টা দায়িত্বের পরিবর্তন। অনেকগুলো জেলা থেকে নতুন মুখ এসছে, তার মানে হচ্ছে এইসব জেলাতে এর আগে অনেকদিন মন্ত্রী করে। সদ্য সাবেক মন্ত্রিসভার সদস্যদের বেশিরভাগই আজ আসেননি সচিবালয়ে। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে প্রস্তুত তাদের নিজ নিজ দপ্তর। এইসব কাজকর্ম নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের বরণের প্রস্তুতি। নতুন যারা আসবেন তাদের স্বাগত জানাতেই হাত চলছে অতি তৎপরতায়। পুরনো মন্ত্রিসভার সদস্যদের বিদায়ের সাথে তাদের সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তাদেরও রদবদল হতে যাচ্ছে। সদ্য সাবেকদের বেশিরভাগই শেষ দিনে অফিস করেননি, আর যারা আসেন তাদের নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে।
অবসর না নিয়ে ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়া, সেটার থেকে তো রক্ষা পেয়েছি। এইটা আমার খুব একটা আনন্দের বিষয় যে আমাকে কেউ বিদায় টিদায় করতে হয় নাই, আমি নিজে নিজেই বিদায়টা নিয়ে নিয়েছি। ঘুরে ফিরে স্মৃতিচারণ, নতুন মন্ত্রিসভার সাফল্য কামনা এবং সরকার, দল ও সংসদে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য সাবেক মন্ত্রিসভার সদস্যরা। আমরা তো ছিলামই, নতুনদেরকে তো জায়গা দিতে হবে। তার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়ে একটা নতুন সুন্দর মন্ত্রিসভা গঠন করেছে। আমরা তো পার্লামেন্টের মেম্বারই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, কারণ এখানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি যা না তার চেয়ে বেশি পরিমাপ করে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় মন্ত্রণালয়, সচেতন বিবেচনায় বলছি, আমি এই মন্ত্রণালয়ে 10 বছরে আমার সকলদের কাছ থেকে সেই ভালোবাসা পেয়েছি এবং এটা আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। মঙ্গলবার থেকেই মূলত অফিস করা শুরু করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরো থাকছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য $50 লাখ বেশি অর্থ সহায়তা দেবে জাপান। একতরফা নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত তারা কখনোই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না, এমন মন্তব্য বিএনপি নেতাদের। তারা বলছেন নবগঠিত মন্ত্রিসভা অর্থহীন। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের এক সপ্তাহ পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। সরকারের প্রধানমন্ত্রী রূপে তার নেতৃত্বে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার বাকি 46 সদস্য। বিশ্বস্ততার সহিত পালন। তবে নবগঠিত মন্ত্রিসভা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবে বলে দাবি বিএনপি নেতাদের। মন্ত্রিসভা গঠন, এখানে শপথ গ্রহণ, যে সংসদের, এগুলো তো অর্থহীন ব্যাপার। হ্যাঁ, মানুষের আপনি ক্ষমতার জোরে, গায়ের জোরে, পেশি শক্তির জোরে, টাকার জোরে অনেক কিছু করতে পারেন, কিন্তু এগুলো দিনের শেষে তো গ্রহণযোগ্যতা যেখানে নাই, সেটা আপনি কতক্ষণ, সেটা আপনি অব্যাহতভাবে কতদিন করতে পারবেন সেটা দেখার বিষয়। একটাকে তো বিলুপ্ত করতে হবে অন্যটা হওয়ার আগে, এ ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। এবং সরকারি কয়েকজন আমলা বলছে যে একটার পর একটা গঠিত হলে অপরটা স্বয়ংক্রিয়ভাবে বাদ হয়ে যাবে। তো এই কথা তো সংবিধানে কোথাও লেখা নেই। তো এই মন্ত্রিসভাকে সম্পূর্ণ অবৈধ বলে আমি মনে করি। তো এর কাছে কোনো প্রত্যাশাও নেই, তারা হয়তো দৈনন্দিন কার্য চালিয়ে যাবে। জনগণই নতুন সরকারের ভাগ্য নির্ধারণ করবে বলেও জানালেন তারা। গণতন্ত্রের বিপরীত যাত্রা তারা নেমে গেছে এবং এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। দেশের মালিক তো জনগণ দিনের শেষে, আমরা কেউ মালিক না। আমরা তো দল করতে পারি, আমার দল তো আর দেশের মালিক হতে পারে না। এখন কেউ যদি মালিকানা কেড়ে নিয়ে দলকে দেশের মালিক মনে করে, নিজের দলকে, তো যারা দেশের আসল মালিক তো তারা তো সেটা বেশি দিন সহ্য করবে না, গ্রহণও করবে না। বাংলাদেশের জনগণের যে অতীতের যে ঐতিহ্য আছে, সংগ্রামী ঐতিহ্য আছে, সেটি ধারণ করে বাংলাদেশের মানুষ এই ভোট ডাকাতির প্রতিবাদ জানাবে এবং একটি নতুন নির্বাচন আদায় করে নেবে বলে আমরা আশা করি। বসার পর নিশ্চয়ই আমরা আন্দোলনের পথ খুঁজব। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 20 কোটি 76 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সোমবার রাজধানীর শাহজাহানপুর থানায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আফরোজা আব্বাসের নামে যে সম্পদের বর্ণনা রয়েছে তা প্রকৃতপক্ষে মির্জা আব্বাসের সহায়তায় অবৈধ উৎস থেকে অর্জিত বলে প্রমাণ পেয়েছে বলে জানান দুদক। এর আগে রবিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভায় মামলার অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের নামে 20 কোটি 76 লাখ 92 হাজার 363 টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। ডিবিসি সংবাদে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। বেতন ভাতা বাড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো পোশাক শ্রমিকরা রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে। টানা 5 ঘন্টা পর তারা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। আগুন দেওয়া হয় যাত্রীবাহী একটি বাসে, এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। উত্তরার বিভিন্ন কারখানার
পোশাক শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সোমবার সকাল থেকে আন্দোলনে নামে। বিমানবন্দর সড়ক অবরোধ করলে পুলিশের বাধার মুখে পড়ে পোশাক শ্রমিকরা, কিন্তু তা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যায় তারা। এতে যানজটে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। গাজীপুরতে বহুত আসছে ওমান থেকে এই যে দেখলাম রোজগারে গাড়ি জামজট অনেক দূরের পর জানি করে এখন এই বিটকিস নিয়ে ফ্যামিলি নিয়ে হাইটা যাইতেছি। বাইরে বের হইতে আমাদের মতো একটা মেয়ে অনেক কষ্ট করতে হয়, এটার জন্য নিরাপত্তা চাই আমরা। এদিকে বেতন ভাতা বাড়ানোর ব্যাপারে মালিকদের শিগগির কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারী শ্রমিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি 16,000 টাকা, সরকারি একজন পিয়নের বেতন 18,500 টাকা, তাই গার্মেন্টস শ্রমিকদের কিছু জন্য 16,000 টাকা হবে না। আমাদের বেসিক বেতন বাড়াইতে হবে, আমাদের ওটি বেতন বাড়াইতে হবে, সবকিছু বাড়াইতে হবে, নাহলে আমরা মানবো না। হেল্পারের 8,000, অপারেটরের 8,000 টাকা, তাহলে আমরা কিভাবে চলবো? এছাড়া রাজধানীর বাইরে গাজীপুরের তারাগাছ এলাকায় বেতন ভাতা বাড়ানোর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। পুলিশ জানায় আন্দোলনকারী পোশাক শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ার সেল নিক্ষেপ করা হয়। এ সময় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। কিছু শ্রমিকরা আন্দোলন উস্কিয়ে দিয়ে তারা এই কাজ বন্ধ করে রেখে তারা এই কাজ বন্ধ করে দিয়ে এবং ইস্ট ওয়েস্টের কিছু শ্রমিক পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে ইন্ডাস্ট্রি পুলিশ এটা মোকাবেলা করে। প্রায় 1.5 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ থাকার পর বেলা 12টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ মামলায় গ্রেপ্তার 2 আসামি আবুল ও সালাউদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে আবুল, মুরাদ ও সালাউদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে আবুল ও সালাউদ্দিন অভিযোগ স্বীকার করে। রবিবার নোয়াখালী ও ফেনীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার 7 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে সুবর্ণচরে গণধর্ষণের প্রতিবাদে ও নারীদের নিরাপত্তা দাবিতে সমাবেশ করেছে ভূমিহীন কমিটি। দুপুরে পাংখারবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। অন্যদিকে সকালে ভুক্তভোগী ওই নারীকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। এর সাথে সম্পৃক্ত কেউ কিন্তু ছাড়া পাবে না, কারণ সরকার এতটা গুরুত্ব দিয়েছে বিষয়টিকে, আমার মনে হয় না এই নিকট অতীতে অন্য কোনো ঘটনা এতটা গুরুত্বের সাথে দেখা হয়েছে। সাভারের আশুলিয়ায় ধর্ষণের একদিন পর কিশোরীর আত্মহত্যা এবং সাতক্ষীরার আশাশুনিতে 2য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। সকালে সাভারের আশুলিয়ার জামগড়া স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করার একদিন পর কিশোরীর মৃত্যুকে ধর্ষণের পর অপমান ও ক্ষোভে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ ও তার স্বজনরা। এই ঘটনায় আব্দুর রহিম নামের একজনকে আটক করা হয়েছে। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে 2য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর পানিতে ফেলে হত্যা করার অভিযোগে আটক জয়প্রকাশ নামে এক যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। পরিবারের কাছ থেকে পালিয়ে যাওয়ার পথে বিমানবন্দরে আটকা পড়া সৌদি তরুণীকে হস্তান্তর করবে না থাইল্যান্ড। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সুশাসন নিশ্চিতের চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে হবে সরকারকে। নতুন সরকারের কাছে এই প্রত্যাশা বিশিষ্ট নাগরিকদের। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। বৈঠকের শুরুতে নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানান তারা। বক্তারা বলেন, শুধু ক্ষমতাসীন দল নয়, বিরোধী দলকেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী নয় তারা এই দেশে রাজনীতি করতে পারবে না বলেও মত দেন বক্তারা। এ সময় বক্তারা আরো বলেন, 2.5 কোটি তরুণ ভোটারের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তাই তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তাদের কাজ করতে হবে। অন্যদিকে বিএনপিকে রাজনীতিতে টিকে থাকতে হলে জামায়াত এবং জঙ্গিবাদকে বাদ দিয়ে সুস্থ ধারার রাজনীতি চর্চার পরামর্শ দেয় সুশীল সমাজ। দেশকে দুর্নীতিমুক্ত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মিয়ানমারের জাতিগত নিধনযোগ্য ও গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য $50 লাখ বেশি অর্থ সহায়তা দেবে জাপান সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তরকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে এনএইচকে খবরটি জানিয়েছে। জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো কানো জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য $51 লাখ সহায়তা পাঠানো হবে। বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা পাঠানো হবে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মারাত্মক অপুষ্টিতে ভুগছে। তাদের জন্য শস্য উৎপাদন করতে কৃষকদের এই অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মিয়ানমারে তাদের প্রত্যাবাসনে সহায়তা যুগিয়ে যাওয়ারও আশ্বাস দিয়েছে দেশটি। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আবারও। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার 47 সদস্য। টানা তৃতীয় ও মোট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শতভাগ রাজস্ব আদায়ের টার্গেট অর্থমন্ত্রীর। মন্ত্রিসভায় পরিবর্তন সময়ের চাহিদা। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই এই পরিবর্তন আনা হয়েছে, সচিবালয়ে বললেন ওবায়দুল কাদের। এবং একতরফা নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলছে বিএনপি। ভারত থেকে পাথর আর কয়লা আসা বন্ধ থাকায় প্রায় স্থবির হয়ে পড়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। বেকার হয়ে পড়েছেন প্রায় 2000 শ্রমিক। কয়েক কোটি টাকার ঋণপত্র খুলে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, ভুটান, ভারত, বাংলাদেশ ত্রিদেশীয় বাণিজ্য সমঝোতা চুক্তি হলে আবারও ঘুরে দাঁড়াবে নাকুগাঁওস্থ স্থলবন্দর। বাংলাদেশের যে কোনো স্থলবন্দরের চেয়ে এই নাকুগাঁও স্থলবন্দরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কর্মব্যস্ততার বদলে এখানে প্রায় অখণ্ড অবসর। গোটা দিনে মাত্র 6টি ট্রাক এসেছে, সবই ভুটানের। মূলত ভুটানি সচল রেখেছে নাকুগাঁও স্থলবন্দরকে। কিন্তু বাংলাদেশে আসার আগে ভারতীয় ভূখণ্ডের বিভিন্ন স্থানে চাঁদা দেয়া সহ নানা হয়রানির শিকার হতে হয় ভুটানিদের। मेघालय और असम का बॉर्डर है, वहाँ भी पैसा मांगता है, वहाँ भी कितना मांगता है, रोज करेगा 1000 जैसे। और उधर थाना में रखी गया, रात भर थाना में रखा है, हम लोग साथ खरीदी। সব হয়রানি সহ্য করে আসা এসব পাথরই এখন উপার্জনের একমাত্র সম্বল শ্রমিকদের। অথচ আগে কয়লা আর পাথর দুই আসতো ভারত থেকে। কিন্তু পরিবেশবাদীদের মামলায় ভারতীয় আদালত কয়লা উত্তোলন এবং রপ্তানি নিষিদ্ধ করে। 1-1.5 মাস ধরে পাথরে যে কিছু কিছু হালকা পাথর নামতেছে, মাঝে মাঝে মানে সব কলা না, 30টা খোলা থাকলে 30টার মধ্যে 10টার মধ্যে নামতেছে। পাথরই আসে না, এক সপ্তাহ পরে পরে আমরা এক গাড়ি করে পাই প্রতিজনে। 100 টনের এলচি 3টা এলচি আটকা পাথরের, একটাতে 1 লাখ করে 3 লাখ টাকা। এটা এলচি বাবদ আটকা। কয়লা পাথরে অগ্রিম ট্যাক্স দিয়ে দিই, এই ট্যাক্সের টাকাগুলো এইভাবে আমাদের পড়ে আছে। যেমন 2015 সালের জুনে যখন স্থলবন্দরের উদ্বোধন হয় তখন থেকেই 19 পণ্যের আমদানি অনুমোদন ছিল। কিন্তু পাথর আর কয়লা ছাড়া পাশের রাজ্য মেঘালয়ে বাকি পণ্য সহজলভ্য নয়। নাকুগাঁও স্থলবন্দরকে সচল করতে মেঘালয়ের আমদানিযোগ্য পণ্যগুলোকে অনুমোদন দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সকল কিছু পণ্য আমরা যদি অনুমতি থাকতো আমাদের, তাহলে হয়তো একটা না একটা পণ্য আমরা এখানে আনতে পারতাম। যেন আমরা অনেক সময় হলুদ আমাদের ওখানে দাম পড়তা হয়, আনতে পারতাম। সুপারি, এখানে কিন্তু মেঘালয়েও প্রচুর সুপারি হয়, সুপারিটা আনতে পারতাম। অনেক সময় আপনার আসামে কিন্তু শুটকিটা হয়, শুটকিটা আনতে পারতাম। নতুন পণ্য আমদানির সুযোগ দিতে রাজস্ব বোর্ডকে অনুরোধ জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে বাণিজ্য বাড়াতে ভুটান, ভারত, বাংলাদেশ ত্রিদেশীয় সমঝোতা চুক্তির চিন্তা করছে স্থলবন্দর কর্তৃপক্ষ। আমরা তাদেরকে অনুরোধ করেছি একটা রুট ওখানে করার জন্য। তো বিষয়টাও একটা সমীক্ষা হয়তো হবে সামনে। ভারতের তরফ থেকেও পজিটিভ সাড়া পাওয়া গেছে। তো সমীক্ষাটা হয়ে যাওয়ার পরে এ বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া যাবে। 2017-18 অর্থ বছরে এই স্থলবন্দর থেকে মাত্র 1,56,20,500 টাকা রাজস্ব আয় হয়েছে, যা আগের বছরে ছিল প্রায় দ্বিগুণ, 2,80,00,000 টাকা। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, শেরপুর।
জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হলো ভারতীয় ফোক রক ব্যান্ড মো অ্যান্ড দি শুটিং স্টারের কনসার্ট। সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে অহমিয়া সুরের জাদুতে ঢাকার শ্রোতাদের মুগ্ধ করেন তারা। পাহাড়ি শহর শিলংয়ের ফোক রক ব্যান্ড মো অ্যান্ড দি শুটিং স্টার আধুনিক বাদ্যযন্ত্রের সাথে অহমিয়া লোকগান পরিবেশন করে জনপ্রিয়তা অর্জন করেছে তারা। স্ট্র্যাটোকোস্টার, ইলেকট্রিক গিটার, 5 স্ট্রিং বেজ, ড্রামস আর মিডি কিবোর্ড সিনথেসাইজার বাজিয়ে অহমিয়া লোকসুরের জাদুতে তারা মুগ্ধ করেন শ্রোতাদের। লোকগানের পাশাপাশি তাদের গানে মূর্ত হয় বলিউডের হারিয়ে যাওয়া স্বর্ণালী সময়ের দৃশ্যপট। কখনো বা ভূপেন হাজারিকার বিপ্লব মন্ত্রণার সুরে সুরে তারা উচ্ছ্বল করে রাখেন শ্রোতাদের। অহমিয়া, বাংলা, হিন্দি, উর্দু কিংবা স্প্যানিশ গান পরিবেশন করে তারা প্রমাণ করেন দেশ, কাল, জাতি, ধর্মের সীমানা পার করে শ্রোতাদের হৃদয়ে পৌঁছা যায় সঙ্গীত। গোল্ডেন গ্লোবের ৭৬তম আসরের গ্র্যান্ড ফিনালেতে ছিল বোহেমিয়ান র্যাপসোডি আর গ্রিন বুক এর জয় জয়কার। স্থানীয় সময় রবিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসে মূল আয়োজন। মোট ২৭টি বিভাগে চলচ্চিত্র এবং টেলিভিশন শোর কলাকুশলীদের সম্মাননা দেয়া হয় এই আয়োজনে। And the Golden Globe goes to Rami Malek. ড্রামা বিভাগে এবছর গোল্ডেন গ্লোবের সেরা চলচ্চিত্র ৭০-এর দশকে ব্রিটিশ ব্যান্ড দল কুইনের মূল গায়ক ফ্রেডি মার্কারির জীবন নিয়ে নির্মিত বোহেমিয়ান র্যাপসোডি। আর একই চলচ্চিত্রের জন্য সেরা অভিনয় শিল্পী হয়েছেন রামি মালেক। দ্য ওয়াইফে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে গ্লেন ক্লোজের ঝুলিতে। কমেডি এবং মিউজিক্যাল বিভাগে সেরা চলচ্চিত্র গ্রিন বুক। পলিটিক্যাল কমেডি ঘরানার ভাইসে অভিনয় করে ঝুলিতে সেরা অভিনয় শিল্পীর পুরস্কার ভরেছেন অস্কার এবং 2বার গোল্ডেন গ্লোব জয়ী ক্রিশ্চিয়ান বেল। দ্য ফেভারিটে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন অলিভিয়া কোলম্যান। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রে পুরস্কার পেয়েছে মেক্সিকোর রোমা। আর এই সিনেমার পরিচালক আলফনসো কুয়ারন পেয়েছেন সেরা পরিচালকের সম্মান। এছাড়া সেরা ড্রামা সিরিজ হয়েছে দ্য আমেরিকানস। বডিগার্ড সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন রিচার্ড ম্যাডেন। কিলিং ইভে অভিনয় করে সেরা সিরিজ অভিনেত্রীর খেতাব পেয়েছেন স্যান্ড্রা ও। প্রথম কোনো এশিয়ান আমেরিকান নারী হিসেবে গোল্ডেন গ্লোব জেতার সম্মানও পেলেন তিনি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক আন্তর্জাতিক খবর। পরিবারের কাছ থেকে পালিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ব্যাংকক এয়ারপোর্টে আটকা পড়া সৌদি তরুণীকে তার পরিবারের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। রাহাফ মোহাম্মদ আল কুনুন নামের ওই সৌদি তরুণীর বয়স 18 বছর। পরিবারের সাথে কুয়েতে বেড়াতে যাওয়ার পর সেখান থেকে ব্যাংকক হয়ে অস্ট্রেলিয়ায় পালানোর পরিকল্পনা করেন তিনি। তবে ব্যাংকক এয়ারপোর্টে এক সৌদি কর্মকর্তা তার পাসপোর্ট জব্দ করায় আটকা পড়েন ওই তরুণী। পরে তাকে ফেরত পাঠানোর চেষ্টা করলে থাইল্যান্ড ছাড়তে অস্বীকৃতি জানান রাহাফ। পরিবারের কাছে ফিরে গেলে তাকে হত্যা করা হতে পারে বলে টুইটারে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভারতের এক বিজ্ঞান সম্মেলনে উদ্ভট সব দাবি করেছেন এতে অংশ নেওয়া বক্তারা। এ নিয়ে দেশটিতে শুরু হয়েছে প্রবল সমালোচনা। বৃহস্পতিবার শুরু হওয়া ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে এমন দাবি করেন বিজ্ঞানীরা। দক্ষিণ ভারতের এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাবি করেন ভারতে কয়েক হাজার বছর আগেই স্টেম সেলের গবেষণা হয়েছিল। অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাবি করেন রামায়ণের প্রধান চরিত্র রাবণের 24 ধরনের বিমান ছিল।
আরেক বিজ্ঞানী ডক্টর কেজি কৃষ্ণান বলেন, নিউটন ও আইনস্টাইনের আবিষ্কার ভুল ছিল এবং মধ্যাকর্ষণ শক্তির নাম হওয়া উচিত নরেন্দ্র মোদী তরঙ্গ। এবছরের ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি 2014 সালে এক অনুষ্ঠানে মন্তব্য করেন, হিন্দু দেবতা গণেশ প্রমাণ করেন যে প্রাচীন ভারতে কসমেটিক সার্জারির প্রচলন ছিল। এবারে জানাবো এস আলম গ্রুপ খেলার খবর। দেশের ক্রীড়ার উন্নয়নে নতুন প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। যুগোপযোগী সিদ্ধান্তে আগের যে কোনো সময়ের চেয়ে ভালো সময় আসতে পারে দেশের ক্রীড়াঙ্গনে। যথাসাধ্য চেষ্টার আশ্বাস নতুন মন্ত্রী জাহিদা আহসান রাসেলের। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে স্বাধীনতার পর থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে কজন মন্ত্রী ছিলেন তাদের মধ্যে ক্রীড়া প্রশাসনের সবচেয়ে অভিজ্ঞ সদ্য শপথ পাঠ করা জাহিদা আহসান রাসেল। 2008 সাল থেকে যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এই ক্রীড়াপ্রেমী সাংসদ। তাই তার কাছে দেশের ক্রীড়াঙ্গনের চাওয়াটাও বেশি। আমি আশা করব এবারে যে মন্ত্রী হয়েছেন সে খুব ভালো করবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন কিছুটা হলেও তার ঋত গৌরব ফিরে পাবে। নয়া মন্ত্রীকে সাবেক খেলোয়াড়দের পরামর্শ, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, দেশের খেলাধুলাকে আন্তর্জাতিক পরিসরে আরও বাড়াতে জোর দিতে হবে প্রশিক্ষণেও। যোগ্য তার ভিত্তিতেই আমি মনে করি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে এবং তার নেতৃত্বে আগামীতে বাংলাদেশের সমস্ত ক্রীড়াঙ্গন জাগরিত হবে, সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা ওনার কাছে। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ডিসিপ্লিনেও বিশ্বমানের দল থাকবে বাংলাদেশেরও, আর সে লক্ষ্যটাকে গুরুত্ব দিয়ে নতুন মন্ত্রী কাজ করবেন বলে আশা করছেন সংগঠকরাও। তিনি ক্রীড়ার ভিতর এবং বাইরে ভালো মন্দ সর্বদিক সম্বন্ধে তিনি অবগত। তার সুযোগ্য নেতৃত্বে এদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। আমরা আশাবাদী যে আমরা জাহিদা আহসান রাসেল থেকে আমরা কিছু ফিডব্যাক পাবো এবং তার সাথে আমরা কথা বলতে পারবো। কথা বলে আমরা একটা আমাদের ডিজায়ার যে সমস্ত কাজগুলি আছে এগুলি করার সম্ভাবনা হয়তো পাবো। বাংলাদেশ যেমন উন্নয়নের রোল মডেল হয়েছে বিশ্বের কাছে, তেমনি দেশের ক্রীড়াঙ্গনকেও সাফল্যের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করার পর নয়া প্রতিমন্ত্রীর। আমার প্রথম টার্গেট থাকবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যেই সুপারিশগুলো সে সময় আমি দিয়েছিলাম সেটা বাস্তবায়ন সে সময় মন্ত্রণালয় করতে পারেনি, সেগুলো বাস্তবায়ন করা। দেশের ক্রীড়াঙ্গন কতটা যোগ্য অভিভাবক পেয়েছে তা বোঝা যাবে প্রতিমন্ত্রী ও তার মন্ত্রণালয়ের আগামী দিনের সিদ্ধান্ত ও তার বাস্তবায়নের মধ্যে দিয়েই। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল একাডেমি গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ বিল আল হোসাইন। দুবাইয়ে বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সঙ্গে এক বৈঠকে জর্ডান ফুটবল বস আশ্বাস দেন বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহায়তার হাত প্রসারিত করতে চান তিনি। বৈঠক শেষে টেলিফোনে কাজী সালাউদ্দিন জানিয়েছেন, বাফুফের প্রয়োজনীয় বিষয়গুলো অচিরেই জানানো হবে জর্ডান ফুটবল সভাপতিকে। এইটা ফ্রুটফুল হওয়ার 100% চান্স আছে। এখন কিছু কিছু ফাইনাল পয়েন্ট আছে যেটা আমি ঢাকায় যেয়ে চেক করে ওদেরকে রিপোর্ট জানালে দেন একটা ফাইনাল পরিস্থিতিতে আসতে পারবো 1-1.5 মাসের মধ্যে। সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর রাজকাহন দেখার আমন্ত্রণ রইল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।